দেখো, বিসর্গ সন্ধি নিয়ে বোধহয় আমরা ছোটবেলায় টুকটাক পড়াশোনা করে এসেছি, আসেনি এটা বলা ভুল। বিসর্গ সন্ধির কার্যকারিতা বা বিসর্গ সন্ধি কি কি কাজে লাগে সেটাও আমরা অবগত, তবুও জাস্ট ফর ফর্মালিটি বা তোমাদের সেই প্রিভিয়াস নলেজ যেটা অলরেডি তোমরা জানো, সেই নলেজটার সাথে আমি আজকে কিছু কথা আগে একটু বলে নিই, তারপরে আমরা মূল টপিকে যাই। অর্থাৎ পড়াশোনা তো আমরা করব, কিন্তু এটা আদৌ আমাদের কোনো কাজে লাগবে নাকি শুধু পড়তে হয় তাই পড়বো, সেই বিষয়টা আগে আমরা জেনে নিই। আচ্ছা, তোমরা কোন ক্লাসে লাস্ট বিসর্গ সন্ধি পড়েছো মনে পড়ছে? বিসর্গ সন্ধি তো তোমরা সকলেই পড়েছো, নো ডাউট, তাহলে মাধ্যমিক পরীক্ষা দিতে পারতে না। কোন ক্লাসে পড়েছো মনে আছে? ম্যাম সম্ভবত মাধ্যমিকে নেই নাকি, ক্লাস 9-এ পড়েছি। বাকিরা বলো তো একটু। হয়নি কিন্তু, ক্লাস ম্যাম, 9-এ নয়। না অনন্যা কি বলছিলে? ম্যাম ওই মাধ্যমিক পর্যন্তই পড়েছি, 9-10 পর্যন্ত মোস্ট প্রবাবলি। তারপরে তো আর ছিল না কলেজে, তো ব্যাকরণ মানে কম্পালসারি যে বাংলা ছিল তাতে তো ব্যাকরণ ছিল না, কি ছিল না বোধহয়। হ্যাঁ, ক্লাস 8 মনে হয় ম্যাম। গুড, ক্লাস 8, গুড। সহেলি বললো না? হ্যাঁ ম্যাম, হ্যাঁ ক্লাস 8-এ ছিল। হ্যাঁ। তার আগে ক্লাস 6-7-এ সন্ধিটা ছিল, কিন্তু বিসর্গ সন্ধি হিসাবে এরকম ভাবে কোনো কিছু ছিল না, ক্লাস 8-এ ছিল। এখন একেবারে আপডেটেড যে সিলেবাসটা এখন 8-এ চলছে সেটাতে কি আছে জানি না, আবার তো সিলেবাস চেঞ্জ হবে, আশা করি তোমরা জানো। আচ্ছা, বিসর্গ সন্ধি তাহলে দেখো, পূর্ব পদে একটা বিসর্গ অবস্থান করে বিসর্গ সন্ধিতে। অর্থাৎ সন্ধিতে আমরা দুটো পদ পাই, পূর্ব পদ এবং উত্তর পদ, এটা তো আমরা জানি। তো এই পূর্ব পদে যে অবস্থিত বিসর্গ, সেই বিসর্গের সঙ্গে পরপদের যে স্বরধ্বনি বা ব্যঞ্জন ধ্বনি, তার যে মিলনকে, তার যে সন্ধিকে, সেটাকে আমরা বলছি বিসর্গ সন্ধি। এটি মূলত দু প্রকারের হয়। একটা হচ্ছে দন্তুস্বজাত বিসর্গ সন্ধি, আর একটা হচ্ছে র জাত বিসর্গ সন্ধি। এই ডিটেলটা কোথায় তোমরা পড়োনি, এটা একটু ডিটেলস। হ্যাঁ, তো ব্যাকরণের এই নিয়মটা আমরা যদি মনে করি যে খুব সহজ, আমরা যদি মনে করি খুব কঠিন, তাহলে দুটোই কিন্তু ভুল। অর্থাৎ আমার মতে যে বিষয়টা খুব একটা সহজ নয়, আবার বিষয়টা খুব কঠিন, দাঁত ভেঙে যাচ্ছে ইত্যাদি এরকমও কিন্তু নয়। একটু যদি আমরা শুনি, একটু যদি প্র্যাকটিস করি, একটু যদি পড়ি। আমি তোমাদের কাছ থেকে বলেছিলাম সপ্তাহে তোমরা আমাকে বাংলার জন্য সপ্তাহে 2 ঘন্টা সময় দাও, দুদিন, সপ্তাহে 2 দিন 2 ঘন্টা। সপ্তাহে 2 দিন যদি 2 ঘন্টা, অর্থাৎ একদিন 1 ঘন্টা আর একদিন 1 ঘন্টা যদি আমাকে দিতে পারো, তাহলে বাংলায় ফুল মার্কস তোলানোর দায়িত্ব আমার। এবার তোমরা যদি কেউ মনে করো যে ঠিক আছে, একটু বন্ধুদের সাথে আড্ডা দিয়ে দিই, একটু ফোনে গল্প করে নিই, ম্যাডামের ক্লাসটা করে নেবো 9টা থেকে 10:30 পর্যন্ত, বাড়িতে না পড়লেও হবে, তাহলে আমি বলবো যে এই যে তুমি ক্লাস করছো তার জন্য মোবাইলের ডেটাটা নষ্ট হচ্ছে, পুরোটাই বৃথা যাবে তুমি যদি বাড়িতে না পড়ো। কারণ একজন টিচার কেবল গাইড করতে পারে, কেবল বলে দিতে পারে তুমি কি করবে না করবে, কিন্তু একজন টিচার কিন্তু পড়িয়ে দিতে পারে না, বা তোমার নলেজটা তোমার মাথার মধ্যে ঢুকিয়ে দিতে পারে না। সেটা কিন্তু তোমার নিজেকেই করতে হবে। যথেষ্ট বড় হয়েছো তোমরা, এইটুকুনি বোধ বুদ্ধি বোধহয় আছে। তো যেখানে ছিলাম আমরা, তো বিসর্গ সন্ধির ক্ষেত্রে দন্তুস্বাজাত বিসর্গ সন্ধি আর রজাত বিসর্গ সন্ধি। তাহলে আমরা কি বললাম, যে বিসর্গ সন্ধি অর্থাৎ বিসর্গের সঙ্গে স্বরধ্বনি বা ব্যঞ্জন ধ্বনির যে মিলন, সেই মিলনের ফলে যে সন্ধি সৃষ্টি হয় তাকে আমরা বলছি বিসর্গ সন্ধি। এবং এই বিসর্গ সন্ধিকে আমরা দুটো ভাগে ভাগ করছি, র এবং দন্তুস্ব। র বলতে বা রজাত বিসর্গ বলতে রর স্থানে যে বিসর্গ হয়
তাকে আমরা রজাত বিসর্গ বলছি। যেমন অন্তর, এখানে রয়ের স্থানে আমরা অন্তঃ, প্রান্তর, রয়ের স্থানে আমরা প্রান্ত, পুনর, রয়ের স্থানে আমরা পুনঃ, অর্থাৎ প্রত্যেকটি রয়ের স্থানে কিন্তু আমরা একটা করে বিসর্গ যোগ করছি। তাহলে আমরা রয়ের স্থানে যে বিসর্গ করেছি, কিন্তু তুমি যখন আরো প্র্যাকটিস করবে তখন দেখবে এই রটা কোথায় থাকে বলতো? শব্দের আদিতেও থাকে না, শব্দের মধ্যেও থাকে না, বেশিরভাগ ক্ষেত্রে শব্দের অন্তে থাকে। তাহলে শব্দের অন্তে থাকা রড স্থানে যে বিসর্গ হয় সেটা যদি আমরা বলি, সেটা কিন্তু আমাদের আরো অনেক বেশি অ্যাবসলিউট লাগে শুনতে। যেমন নীর, দন্তার নয় রশ্মি র, রয়ের জায়গায় আমি বলছি বিসর্গ নি। ঠিক তেমন ভাবে স্বজাত বিসর্গ সন্ধি, অর্থাৎ দন্তুস্বর স্থানে যে বিসর্গ হয় তাকে স্বজাত বিসর্গ বলে। যেমন নমস, আমরা কি বলছি? দন্তুস্বরের জায়গায় বিসর্গ নম। পুরস, পুর, শিরস, শির। এখানে লেখা নেই, আমি বলছি তেজস, তেজ, মনস, মন। তাহলে লক্ষ্য করে দেখো, এই প্রত্যেকটি দন্তস্বও কিন্তু শব্দের আদিতেও নয়, শব্দের মধ্যতেও নয়, শব্দের অন্তেই রয়েছে। তাহলে র এবং দন্তস্ব জাত বিসর্গ সন্ধির ক্ষেত্রে র এবং দন্তস্ব কিন্তু সবসময় শব্দের অন্তেই অবস্থান করবে। সুতরাং বিসর্গও কিন্তু শব্দের অন্তেই অবস্থান করবে। বিসর্গ সন্ধি আমরা কিভাবে সহজে মনে রাখতে পারি? দেখো, সন্ধি গঠিত শব্দসমূহ যদি আমরা একটু বিশেষভাবে খেয়াল করি তাহলে দেখতে পাবো যে যেখানে ওকার আছে সেখানে ওকারের পরিবর্তে আমরা বিসর্গ যোগ করে সন্ধি বিচ্ছেদ করছি। বলা বলো, ওকারের পরিবর্তে বিসর্গ যোগ করে সন্ধি বিচ্ছেদ করতে হচ্ছে। যেমন অধোগতি, আমরা কি করছি? অধ যুক্ত গতি। তো এই যে অধোগতির, অধ যুক্ত গতির যে ধ, এর সাথে ওকার আছে এবং সেই ওকারের পরিবর্তে কিন্তু কি হচ্ছে না, বিসর্গ হচ্ছে। ঠিক এরূপ বয়োজ্যেষ্ঠ, ত্রয়োদশ, শিরোধার্য সবগুলোই কিন্তু একই ভাবে যাবে। তেমন ভাবে দেখো র এর যে রেপ, সেখানে দালব্যস্ব, দন্তস্ব, পেটকাটা মূর্ধন্যস্ব সবই রয়েছে। সেখানকার বিসর্গের পরিবর্তে আমরা মানে দালব্যস্ব, দন্তস্ব এর পরিবর্তে কি বিসর্গ ব্যবহার। যেমন নিরীক্ষণ, র, রয়ের জায়গায় দেখো নিরীক্ষণ, নি যুক্ত ইক্ষণ। দুর্গত, রয়ের জায়গায় দেখো দুঃ যুক্ত গত, অর্থাৎ র জাত বিসর্গ সন্ধি। দুশ্চিন্তা, দুঃ যুক্ত চিন্তা। চতুষ্পদ, দন্তস্বয়ের জায়গায় চতুঃ যুক্ত পদ। তিরস্কার, দন্তস্ব জাত, তিরহ যুক্ত কার। অধক্রম, অধ যুক্ত ক্রম। কাজেই যেখানে ওকার বা র কিংবা রেপ
বা তালব্য স, দন্তস্ব, পেটকারবন্ধন স কিংবা বিসর্গ থাকবে, সেখানে ধরে নিতে হবে যে সেটা বিসর্গ সন্ধি হবে। তাহলে এই জায়গাটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, যেখানে ওকার, র বা রেফ, তালব্য স, দন্তুস্ব, মধ্যাহ্ন স বা বিসর্গ এগুলো থাকবে, সেখানে আমাদের ধরে নিতে হবে যে বিসর্গ সন্ধি হবে। তাহলে সহজেই কিন্তু আমরা বিসর্গ বসিয়ে এই সন্ধি বিচ্ছেদটা করতে পারবো। আবার অনেক সময় কোনো কিছুর পরিবর্তন ছাড়া অতিরিক্ত বিসর্গ যোগ করে সন্ধি বিচ্ছেদ করতে হচ্ছে, তবে এগুলো কিন্তু খুব কম। মানে এই নিয়মটা লাস্টে যেটা বললাম সেটা কিন্তু অনেক, ধরো তুমি যদি 50টা নিয়ম, 50টা সন্ধি থাকো, সেক্ষেত্রে হয়তো তুমি দুটো দেখতে পাবে। যেমন অতএব, অত যুক্ত এব, হুম। নেক্সট দেখো বিসর্গ সন্ধির বিভিন্ন নিয়ম। আচ্ছা, এখানে সংস্কৃতের কেউ আছো কি? সংস্কৃত নিয়ে পড়াশোনা করেছো? আচ্ছা, বিসর্গ সন্ধি কি সংস্কৃতের সঙ্গে সম্পর্কিত? হ্যাঁ মনে হয়। বাকিরা? আইডিয়া নেই ম্যাম। এখানে তৎসম দেওয়া রয়েছে, তাও আইডিয়া হচ্ছে না। আমি তৎসম সম মানে কি, মানে যেগুলো সংস্কৃত থেকে ডাইরেক্ট? হ্যাঁ ম্যাডাম, তৎসম মানে তো সংস্কৃত শব্দ থেকে যেগুলো সরাসরি এসেছে, তাহলে তো বিসর্গ সন্ধির সঙ্গে সংস্কৃতর একটা সম্পর্ক থাকবে। একদমই তাই। দেখো, শুধু একটা নয়, আমি বলবো, আমি না, ব্যাকরণবিদরা বলে যে বিসর্গ সন্ধি সম্পূর্ণভাবে সংস্কৃত ব্যাকরণের সঙ্গে সম্পর্কিত। আসলে একটু বলে নিই এই জায়গাটা। বাংলা ভাষায় ব্যবহৃত বিসর্গ সন্ধি মূলত, আমরা এই যে যেটা পড়াচ্ছি, এটা মূলত কিন্তু সংস্কৃত বা তৎসম শব্দের নিয়ম মেনেই চলে। আমরা দেখি যে বাংলা ভাষায় যে সমস্ত সংস্কৃত শব্দ, যেটা অপর্ণা বলল, অবিকৃত বা আনচেঞ্জড ভাবে বাংলায় এসেছে, তাকে আমরা তৎসম শব্দ বলি, অর্থাৎ তার সমান, সংস্কৃতের সমান। তো সেগুলোর সন্ধি অবশ্যই সংস্কৃত ব্যাকরণের নিয়মেই হবে। সুতরাং বিসর্গ সন্ধিও কিন্তু তারই অংশ। আমরা যদি বিসর্গ সন্ধির একটু উৎপত্তিটা মাথায় আসে, যে কখনো, যদিও বা কখনো তোমাদের হয়তো লেখা পরীক্ষায় এই সমস্ত প্রশ্নের মুখোমুখি হতে হবে না, তবে ইন্টারভিউ এর জন্য কিন্তু একটু রেডি রাখতে হবে। সংস্কৃত ব্যাকরণের পদের শেষে থাকা দন্তস্ব এবং র, যেটা আমি বললাম, স্বজাত এবং রজাত, অনেক সময় বিসর্গতে রূপান্তরিত হয়ে যায়। সেখান থেকে কিন্তু সংস্কৃতের বিসর্গ সন্ধির উৎপত্তি। খাঁটি বাংলায় বা তৎসব, মানে তদ্ভব শব্দে, তৎসম নয়, তদ্ভব, হ্যাঁ, সেইভাবে কিন্তু তুমি বিসর্গ সন্ধির ব্যবহার পাবে না। পাবে, দেখো আমি যা বলছি তার প্রত্যেকটির এক্সেপশনাল আছে। সেটা হয়তো দেখা গেলো তুমি যদি 100টা শব্দ দেখো, দেখা গেলো 2-1টা হয়তো পাবে। তাহলে বিসর্গ সন্ধি কেবল সংস্কৃত থেকে আসা শব্দের ক্ষেত্রেই কিন্তু প্রযোজ্য। সেটা সংস্কৃত বলতে পারো বা তৎসম শব্দ বলতে পারো। যেমন আমি একটা উদাহরণ দিয়েছিলাম, মনস, মনঃ, দন্তুস্বজাত,
বিসর্গ সন্ধিতে। এই মনস, মদ অন্যান্য দন্তস্বয়ের রসন্ত, এই শব্দটাই কিন্তু সংস্কৃত থেকে একেবারেই অপরিবর্তনীয় ভাবে বাংলায় এসেছে। তাহলে আমরা দেখছি যে বিসর্গ সন্ধি তাহলে দুভাবে তোমার হচ্ছে, সাধিত হচ্ছে। একটা হচ্ছে বিসর্গ ও স্বরের সন্ধি, আর একটা হচ্ছে বিসর্গ ও ব্যঞ্জনের সন্ধি, অর্থাৎ স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণের কথা এখানে প্রাধান্য পাচ্ছে। বিসর্গ ও স্বরের সন্ধির ক্ষেত্রে আমরা কি দেখছি, অধ্বনির পরস্থিত, অর্থাৎ অধ্বনির পরে, সেটা অঘোষ উষ্ণ ধ্বনি হতে পারে, বিসর্গের পর যদি অধ্বনি থাকে সেখানে অ প্লাস বিসর্গ প্লাস অ মিলে ওকার হয়। যেমন ধরো ততোধিক, তাহলে তত তুমি উচ্চারণ করো, বিসর্গের পরে একটা অ আসছে। আমি তোমাদেরকে বোধহয় আগের ক্লাসে বলেছিলাম বা তার আগের ক্লাসে, আমার মনে পড়ছে না, যদি না বলে থাকি তাহলে একটু বলে নি যে, আচ্ছা তার আগে আমাকে একটা প্রশ্নের উত্তর দাও, যে বিসর্গটা বলো তো কোন বর্ণের মধ্যে রয়েছে, স্বরবর্ণ না ব্যঞ্জন বর্ণ? সিম্পল কোশ্চেন। ব্যঞ্জন বর্ণ। ব্যঞ্জন বর্ণ। গুড। ব্যঞ্জন বর্ণ। আমি তোমাদের ক্লাসে হয়তো বলেছিলাম, আগের ক্লাসে বা তার আগের ক্লাসে, যে প্রত্যেকটি ব্যঞ্জন বর্ণ কিন্তু স্বরবর্ণের উপর নির্ভরশীল, একমাত্র ক্ষয় মূর্ধন্য স ক্ষীয় ছাড়া। আবার কোনো কোনো ব্যাকরণবিদ বলছেন ক্ষীয়ও স্বরবর্ণের উপর নির্ভরশীল, কারণ ওখানে ক আছে। তো যেহেতু বিসর্গ, শেষে একটা যোগ হচ্ছে, সুতরাং দত্ত, তারপরে কিন্তু অলরেডি স্বরবর্ণ চলে আসছে, এখানে অ রয়েছে প্লাস অধিক অ রয়েছে, ঠিক আছে? তাহলে দুটো মিলে কি বললাম, যে ও স্বরের যোগ হচ্ছে, ততোধিক, তয় ওকার ধয়সী ক। সেম ভাবে বয় যুক্ত অধিক কি হচ্ছে, ও স্বরের যোগ হচ্ছে বয়োধিক। আবার তাহলে স্বরবর্ণের সঙ্গে আমরা মোটামুটি একটা দেখে নিলাম। এবার দেখছি বিসর্গ ও ব্যঞ্জনের সন্ধি। এখানে কি দেখছি, অ আকারের পরস্থিত দন্তুস্ব জাত বিসর্গের পর ঘোষ অল্পপ্রাণ ও ঘোষ মহাপ্রাণ ব্যঞ্জন ধ্বনি নাসিক্য ধ্বনি কিংবা অন্তস্থ জ, অন্তস্থ ব, র ল হ থাকলে অকার ও দন্তুস্বজাত বিসর্গ উভয় স্থলে কি হয়, ওকার হয়। যেমন দেখো উদাহরণ দিয়েছি, মন যুক্ত রম, ওকার হচ্ছে মনোরম। তীর যুক্ত ধান, ওকার হচ্ছে তিরোধান। মন যুক্ত হর, মনোহর। তপ যুক্ত বন, তপবন। একটা ছোট্ট ট্রিক্স দিয়ে রাখি পড়াতে পড়াতে, শব্দ ভান্ডার তোমাদের গুরুত্বপূর্ণ, আমি এখনো পড়াইনি, পড়াবো। তো পরীক্ষার হলে
যে কোনো কম্পিটিটিভ পরীক্ষায় আজকাল খুব শব্দ ভান্ডার আসে, বাংলা শব্দ ভান্ডার। যদি তোমরা দেখো যে বিসর্গ রয়েছে এবং তোমাকে ওখানে জিজ্ঞাসা করেছে যে কি ধরনের শব্দের মধ্যে বিসর্গ রয়েছে, তৎসম, তদ্ভব, দেশি, বিদেশি, চোখ কান নাক বন্ধ করে তৎসম দিয়ে বাড়ি চলে আসবে, কারণ 99% জায়গায় কিন্তু বিসর্গযুক্ত শব্দ সবসময় তৎসম শব্দই হয়। যেদিনকে শব্দ ভান্ডার পড়াবো সেদিন আরো ডিটেলে বিষয়টা বুঝিয়ে দেবো, জাস্ট মনে পড়লো বলে দিলাম। পারলেই ছোট ছোট ট্রিক গুলো খাতায় লিখে রেখো, কাজে লাগবে। তো যেখানে ছিলাম আমরা, আরো একটা নিয়ম দেখছি আমরা বিসর্গ ও ব্যঞ্জন সন্ধির মধ্যে, যেমন অকারের পরস্থিত র জাত বিসর্গের পর উপযুক্ত ধ্বনি সমূহের কোনটি থাকলে বিসর্গর স্থানে কি হচ্ছে, র হচ্ছে। যেমন অন্তর্গত, অন্তঃযুক্ত গত, পুনরুক্ত, পুনঃযুক্ত উক্ত, অন্তর্ধান, অন্তঃযুক্ত ধান, বা অন্তঃযুক্ত ধান, অন্তর্ধান, অহ যুক্ত অহ, অহর অহ, অর্থাৎ রয়ের যে জায়গাটা। ঠিক 3য় নম্বর নিয়মে আমরা কি দেখছি, অ ও আ ভিন্ন অন্য স্বরের পর, অর্থাৎ অ এবং আ ছাড়া অন্য স্বরের পর বিসর্গ থাকবে এবং তার সাথে অ এবং আ বর্গীয় ঘোষ অল্পপ্রাণ। ঘোষ অল্পপ্রাণ বলতে কোনটা কোনটা তোমরা সকলেই জানো, আমি আগেও বলেছি তোমাদেরকে, বলো চট করে। পড়িয়েছি আগের ক্লাস। অল্প প্রাণ মানে যেটা উচ্চারণে কম শ্বাসবায়ুর দরকার হয়, আর ঘোষ মানে যেটা অপেক্ষাকৃত গাম্ভীর্য আছে শব্দ। তাহলে কোনগুলো হচ্ছে ঘোষ অল্পপ্রাণ? ঘোষ অল্প প্রাণ খ মানে দ্বিতীয় বর্গের ক আর গ দ্বিতীয়। হচ্ছে, ক আর গ স্বল্পপ্রাণ, আর খ আর ঘ মানে দ্বিতীয় এবং চতুর্থ হচ্ছে বেশি লাগছে, ওটা হচ্ছে ঘোষ বর্ণ। ঘোষ অল্প প্রাণ দ্বিতীয় বর্ণ যে কোনো বর্গের। একটু ছকটা মাথার মধ্যে আমাদেরকে একটু বসিয়ে নিলে ভালো হয়। আমি এখনো পড়াইনি বলে জোর করতে পারি না। বলো, বলবো ম্যাম? হ্যাঁ বলো। বর্গীর দ দ ব, ঘোষ অল্প প্রাণ বর্ণ। একদম ঠিক। গ বর্গীর জ ড দ ব। আগের দিন বোধহয় তুমিও ঠিক এইটাই বলেছিলে, মানে তুমি মানে কিছু একটা জিজ্ঞাসা করেছিলাম, তুমি বোধহয় ঠিক বলেছিলে। হ্যাঁ ম্যাম। তো ঠিক ঘোষ অল্প প্রাণ এবং ঘোষ মহাপ্রাণ এরকম আছে। তাহলে আমরা কি দেখছি, অ আ ভিন্ন অন্য স্বরের পর বিসর্গ থাকলে এবং তার সাথে অ আ বর্গীয় ঘোষ অল্প প্রাণ ও ঘোষ মহাপ্রাণ নাসিক্য ধ্বনি কিংবা অন্তুজ্জ র ল ব হ এর সন্ধি হলে বিসর্গর স্থানে কি হচ্ছে, র হচ্ছে। যেমন নি যুক্ত আকার, নিরাকার, দেখো র হচ্ছে। দুঃ যুক্ত যোগ, দুর্যোগ, র হচ্ছে। আশি যুক্ত বাদ, আশীর্বাদ, র হচ্ছে। আবার আরেকটা নিয়মে আমরা দেখতে পাচ্ছি, দাঁড়ো তো, যে বিসর্গের পর অঘোষ অল্প প্রাণ কিংবা মহাপ্রাণ, তাহলে অঘোষ অল্প প্রাণ, অঘোষ মহাপ্রাণ কোনগুলো বলো চট করে।
চিত্রা বলো। অঘোষ অল্প প্রাণ হচ্ছে ক চ ট ত প। বাকিরা? হ্যাঁ, ওটাই হবে ম্যাম। ঠিকই বলেছে, তারপরেও কি যেন একটা বলছিলে তোমরা, কি ক ছ চ এসব বলছো। যাই হোক, একটু ছকটা আমার এই নেক্সট দিন সম্ভবত এইটাই করাবো, কারণ সবকিছু পড়াতে গেলে সবার আগে এটা লাগছে আমাদের। তাহলে অঘোষ অল্প প্রাণ যেটা ও বললো, ক চ ট ত প, অর্থাৎ আমাদের যে, আমি আগের দিন পড়িয়েছিলাম সেম জিনিসটা, যে আমাদের যে বর্গ আছে 5টা, সেই 5টা বর্গের প্রথম বর্ণগুলোকে আমরা ক চ ট ত প, সেটাকে আমরা বলছি অঘোষ অল্প প্রাণ। অঘোষ মহাপ্রাণ কি? দ্বিতীয়টা, অর্থাৎ খ দ্বিতীয়। ছ ঠ থ ফ, একদমই তাই। তো তাহলে কি বলছি, যে বিসর্গের পর অঘোষ অল্প প্রাণ কিংবা অঘোষ মহাপ্রাণ, তালব্য ব্যঞ্জন থাকলে, তাহলে অঘোষ অল্প প্রাণ অঘোষ মহাপ্রাণের মধ্যে তালব্য ব্যঞ্জন কোনটা? চিত্রা। তালব্য, দন্ত নয় কিন্তু, আগের দিন অনেকে গুলিয়েছো। তালব্য হচ্ছে তালু, মানে চ ছ বর্গীর জ ঝ। একদমই তাই। তাহলে অঘোষ অল্প প্রাণ অঘোষ মহাপ্রাণের মধ্যে তালব্য হচ্ছে চ আর ছ, ঠিক আছে? তো এই তালব্য শীর্ষধ্বনি যদি হয়, সেখানে অঘোষ অল্প প্রাণ কিংবা অঘোষ মহাপ্রাণ মূর্ধন্য ব্যঞ্জন থাকলে বিসর্গ স্থলে মূর্ধন্য শীর্ষধ্বনি হয়। আবার অঘোষ অল্প প্রাণ কিংবা অঘোষ মহাপ্রাণ দন্ত ব্যঞ্জনের স্থলে দন্ত শীর্ষধ্বনি হয়। আর দন্তগুলো আগে, আমি নেক্সট দিন এই জায়গাগুলো আগে ক্লিয়ার করব, তারপর গ্রামারে যাব, কারণ এই জায়গাগুলো ক্লিয়ার না করলে কিছুই বোঝা যাবে না। তাহলে যেখানে আমরা উদাহরণে চলে আসলাম, যেমন ধরো আমরা দেখছি যে বিসর্গর পরে যদি চ ছ যদি এরকম হয়, ঠিক আছে, তাহলে সেখানে কি হবে? তালব্য স যুক্ত চ কিংবা ছ, এবং নি যুক্ত চয়, নিশ্চয়। ঠিক তেমন বিসর্গের সঙ্গে যদি ট ঠ হয়, তাহলে কি হবে? ট এবং ঠ এর মানে এখানে মধ্যাহ্ন স প্লাস ট কিংবা ঠ যে কোনো একটা, এবং যেমন ধনুক যুক্ত টঙ্কার, ধনুষ টঙ্কার। বিসর্গের সঙ্গে যদি ত থ থাকে, তাহলে বিসর্গের পরিবর্তে দন্তস্ব যুক্ত হবে এবং তার সঙ্গে ত এবং থ যুক্ত হবে। যেমন দুহ যুক্ত তর, দুস্তর। দুহ যুক্ত থ, দুস্থ। আগের নিয়মে যুক্তি নি যুক্ত ঠুর, নিষ্ঠুর। অর্থাৎ দন্তস্বটা মধ্যাহ্নস্বটা বিসর্গর পরিবর্তে চলে আসছে এবং তার সঙ্গে ট কিংবা ঠ। ঠিক তেমন ভাবে শিরঃ যুক্ত ছেদ, শিরচ্ছেদ, অর্থাৎ বিসর্গের পরিবর্তে তালব্যস্য চলে আসছে, তার সঙ্গে চ কিংবা ছ যুক্ত হচ্ছে, ঠিক আছে? তাহলে এটাকে আমরা দেখছি কত নম্বর নিয়ম? না, এটাকে আমরা দেখছি 4 নম্বর নিয়ম হিসাবে। 5 নম্বর নিয়মে আমরা কি দেখছি দেখো, অঘোষ অল্প প্রাণ ও অঘোষ মহাপ্রাণ কণ্ঠা কিংবা ওষ্ঠ ব্যঞ্জন, যেমন ধরো ক খ প ফ, পরে থাকলে অ বা আ ধ্বনির পরিস্থিত অ কিংবা আ ধ্বনির পরস্থিত বিসর্গ স্থলে অঘোষ দন্ত শীষ ধ্বনি, সেটা কি দন্তস্ব হয়, এবং অ বা আ ব্যতীত অন্য স্বরধ্বনির পরস্থিত বিসর্গ স্থলে অঘোষ মূর্ধন্য শীষ ধ্বনি
মধ্যাহ্ন স হয়। তাহলে অয়ের পরে যদি বিসর্গ হয়, সেখানে বিসর্গর সঙ্গে যদি ক থাকে, তাহলে বিসর্গের স্থানে দন্তস্ব হবে, তার সঙ্গে ক যুক্ত হবে। যেমন নমঃ যুক্ত কার, বিসর্গের স্থানে দন্তস্ব হয়েছে, তার সাথে ক যুক্ত হয়ে হচ্ছে নমস্কার। যেমন দেখো, অয়ের পরে যদি বিসর্গ থাকে, তাহলে বিসর্গের স্থানে দন্তস্ব যোগ হবে এবং তার সঙ্গে খ যেহেতু রয়েছে, খ যুক্ত হবে। যেমন পদ যুক্ত খলন, পদস্খলন, দন্তস্ব খ যোগ হয়েছে। আবার ই এর পরে যদি বিসর্গ থাকে, তাহলে বিসর্গ যুক্ত ক, সেখানে বিসর্গের স্থানে মধ্যাহ্ন স যুক্ত হবে। যেমন নি যুক্ত কর, দেখো দন্তান্বয়ের বিসর্গের জন্য মধ্যাহ্ন স চলে এসছে, তার সঙ্গে ক যুক্ত হয়ে হচ্ছে নিষ্কর। রস্য এর পরে যদি বিসর্গ থাকে, তার সঙ্গে ক যুক্ত যদি হয়, তাহলে বিসর্গের সঙ্গে থাকবে, বিসর্গের পরিবর্তে আসবে কি মধ্যাহ্ন স। যেমন দুহ যুক্ত কর, দুষ্কর। তাহলে কোন কোন ক্ষেত্রে আমরা দেখছি বিসর্গ মানে সন্ধির বিসর্গ কিন্তু লোপ হয় না। যেমন ধরো, হট করে তোমাদের হয়তো দিল, তোমরা হয়তো ভাবলে যে আরে বিসর্গ লোপ হচ্ছে না, এটা বোধহয় ভুল দিয়েছে। তাহলে ব্যঞ্জন ধ্বনি বা ব্যঞ্জন বর্ণ প্লাস বিসর্গের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি, যে সেখানে কিন্তু বিসর্গ লোপ হচ্ছে না 6 নম্বর নিয়মে। কত নম্বর নিয়মে? 6 নম্বর নিয়মে। দেখো, কোন কোন ক্ষেত্রে বিসর্গ মানে সন্ধির বিসর্গ লোপ হয় না। যেমন প্রাতঃ যুক্ত কাল, বিসর্গ লোপ হচ্ছে না, প্রাতঃকাল। যেমন শিরঃ যুক্ত পীড়া, বিসর্গ লোপ হচ্ছে না, শিরপীড়া। যেমন মনঃ যুক্ত কষ্ট, বিসর্গ লোপ হচ্ছে না, মনকষ্ট। হুম, 7 নম্বর নিয়মে আমরা কি দেখছি, যুক্ত ব্যঞ্জন ধ্বনি স্ত এবং স্থ কিংবা স্প পরে থাকলে পূর্ববর্তী বিসর্গ অবিকৃত থাকে অথবা লোপ পায়। যেমন দু যুক্ত স্থ, দুস্থ বা দুস্থ। তাহলে আরেকবার দেখি আমি একটু প্রিভিয়াসে গিয়ে, যে কোনো যুক্ত ব্যঞ্জন ধ্বনি দন্তু শয়তয় হতে পারে, দন্তু শয় থয় হতে পারে, কিংবা দন্তু শয় পয় হতে পারে, সেটা যদি পরে থাকে, তাহলে পূর্ববর্তী বিসর্গ কিন্তু পরিবর্তন হয় না। আবার তুমি যদি অর্থাৎ থাকে আবার লোপও পায়, তুমি দুটোর যে কোনো একটা করতে পারো। শুনো, এখান থেকে খুব একটা প্রশ্ন আসে না 7 নম্বর থেকে। যেমন দু পূর্বপদ যুক্ত দন্তু শয়তয়, দুস্থ যুক্ত ব্যঞ্জন, তাহলে এখানে আমরা দুটোই পাবো, দুস্থও পাবো, দয়স্য বিসর্গ দন্তু শয়তাও পাবো। আবার তুমি যদি বলো যে বিসর্গটা উড়িয়ে দুস্থ, তাও হবে। আবার ঠিক তেমন ভাবে নিস্তব্ধ, দুটোই হবে। নি বিসর্গ স্তব্ধ হবে, আবার নিস্তব্ধও হবে, নিস্পন্দ দুটোই হবে, নিস্পন্দও হবে, নিস্পন্দও হবে।
এই জায়গাটা কিন্তু আমাদের একটু খেয়াল রাখতে হবে। কিছু গুরুত্বপূর্ণ বিসর্গ সন্ধির উদাহরণ আমি এখানে দিয়েছি। আরেকটা কথা আমি তোমাদেরকে বলবো, সেটা হচ্ছে যে উদাহরণগুলো আমি তোমাদেরকে দিয়েছি এর আগে দুটো জায়গায় তোমরা অলরেডি দেখেছো, ব্যঞ্জন সন্ধি এবং স্বরস সন্ধির ক্ষেত্রে এই উদাহরণগুলোকে কিন্তু হালকাভাবে নিও না, একটু গুরুত্ব দিও, কারণ উদাহরণগুলো কিন্তু ঘেটে ঘুটেই তৈরি করা। যেমন বিসর্গ সন্ধির ক্ষেত্রে দেখো, অধ যুক্ত গতি, অধগতি, বয় যুক্ত জ্যেষ্ঠ, বয়স জ্যেষ্ঠ, ত্রয় যুক্ত দশ, ত্রয়োদশ, শির যুক্ত ধার্য, শিরোধার্য, মন যুক্ত নিত, মনোনীত, মন যুক্ত গত, মনোগত, সদ্য যুক্ত জাত, সদ্যজাত, শির যুক্ত দেশ, শিরোদেশ, মন যুক্ত নয়ন, মনোনয়ন, অধ যুক্ত বদন, অধবদন, স্বর যুক্ত বর, কি হচ্ছে সরোবর, অকুত যুক্ত ভয়, অকুত ভয়, মন যুক্ত যোগ, মনোযোগ, যশ যুক্ত লাভ, যশ লাভ, পুর যুক্ত হিত, পুরোহিত, অত যুক্ত এব, অতএব, নি যুক্ত রোগ, নিরোগ, নি যুক্ত অন্ন, নিরন্ন, বহি যুক্ত অঙ্গ, বহিরঙ্গ, নি যুক্ত আশা, নিরাশা, জ্যোতি যুক্ত ইন্দ্র, জ্যোতিরিন্দ্র, নি যুক্ত ইহ, নিরীহ, নি যুক্ত ইক্ষণ, নিরীক্ষণ, নি যুক্ত উপায়, নিরুপায়, নি যুক্ত উপমা, নিরুপমা, হ্যাঁ, দুঃ যুক্ত অবস্থা, দুরবস্থা, চতুঃ যুক্ত অঙ্গ, চতুরঙ্গ, দুঃ যুক্ত আত্মা, দুরাত্মা, দুঃ যুক্ত আশা, দুরাশা, দুঃ যুক্ত উহ, দুরূহ, অন্তঃ যুক্ত অঙ্গ, অন্তরঙ্গ, প্রাতঃ যুক্ত আশ, প্রাতরাশ, তারপরে অন্তঃ যুক্ত আত্মা, অন্তরাত্মা, তারপরে অন্তঃ যুক্ত ইত, অন্তরিত, অন্তঃ যুক্ত ইক্ষ, অন্তরিক্ষ, অন্তঃ যুক্ত ইপ, অন্তরিপ, অন্তঃ যুক্ত ইপ, অন্তরিপ, যেটা বললাম, পুনঃ যুক্ত উত্থান, পুনরুত্থান, পুনঃ যুক্ত উক্তি, অর্থাৎ সেই বিসর্গের জায়গায় র চলে আসা নিয়মটা, পুনরুক্তি, অন্তঃ যুক্ত গত, অন্তর্গত, দুঃ যুক্ত গত, দুর্গত, দুঃ যুক্ত ঘটনা, দুর্ঘটনা, নি যুক্ত ঘাত, নির্ঘাত, দুঃ যুক্ত জন, দুর্জন, নি যুক্ত দিষ্ট, নির্দিষ্ট। ভালো করে দেখে নাও, আজকে কিন্তু প্রশ্ন ধরবো। চতুঃ যুক্ত দিক, চতুর্দিক, নি যুক্ত ধারণ, নির্ধারণ, নি যুক্ত নয়, নির্ণয়, নি যুক্ত বাক, নির্বাক, নি যুক্ত মান, নির্মাণ, দুঃ যুক্ত লভ, দুর্লভ, দুঃ যুক্ত চিন্তা, দুশ্চিন্তা, মন যুক্ত তাপ, মনস্তাপ, নি যুক্ত পত্তি, নিষ্পত্তি, নি যুক্ত ফল, নিষ্ফল, চতুঃ যুক্ত কোণ, চতুষ্কোণ, ভ্রাতু যুক্ত পুত্র, ভ্রাতুষ্পুত্র, অর্থাৎ বিসর্গ জায়গায় স চলে আসা, সেটা দন্তস্ব, মূর্ধন্যস্ব, তালব্যস্ব, তিনটে কিন্তু পরপর হবে, হ্যাঁ। পুরো যুক্ত কার, পুরস্কার, বাচ যুক্ত পতি, বাচস্পতি। তারপর দেখো বিসর্গ অক্ষুণ্ণ রয়েছে, সেই নিয়মটা 6 নম্বর নিয়ম। মন যুক্ত ক্ষুণ্ণ, মনক্ষুণ্ণ, দুঃ যুক্ত শাসন, দুঃশাসন, দুঃ যুক্ত স্বপ্ন, দুঃস্বপ্ন, মন অর্থাৎ মনস, অর্থাৎ দন্তুস্ব জাত, ঠিক আছে, যুক্ত ঈশা, মনীষা, দুঃ যুক্ত নিবার, দুর্নিবার, অন্তঃ যুক্ত ভূত, অন্তর্ভূত, নি যুক্ত যাতন, নির্যাতন, নি যুক্ত লজ্জ, নির্লজ্জ, নি যুক্ত ছিদ্র, নিশ্ছিদ্র, ইত যুক্ত তত, ইতস্তত, আবি যুক্ত কার, আবিষ্কার, নি যুক্ত পণ্য, নিষ্পন্ন, দুঃ যুক্ত কৃতি,
দুষ্কৃতি, চতুঃ যুক্ত পদ, চতুষ্পদ, তিরঃ যুক্ত কার, তিরস্কার, মনঃ যুক্ত কামনা, মনস্কামনা, অধ যুক্ত ক্রম, অধক্রম, অতঃ যুক্ত পর, অতঃপর। আর কি দেখছি আমরা? নিঃ যুক্ত শেষ, নিঃশেষ। আর লাস্ট ওয়ান হচ্ছে নিঃ যুক্ত সন্দেহ, নিঃসন্দেহ। আমি যদি খুব ভুল না করি তাহলে বিসর্গ সন্ধি এখানে যে উদাহরণগুলো আমি তোমাদেরকে দিয়েছি তার বাইরে যদি প্রশ্ন বিসর্গ সন্ধি থেকে আসে, এর বাইরে থেকে প্রশ্ন আসার চান্স একেবারেই কম, মানে নেই বললেও চলে। তাও যদি তোমরা মনে করো যে রিস্ক নেব না, তাহলে আমি বলবো বামনদেব চক্রবর্তীর বইতে যে উদাহরণগুলো রয়েছে প্রত্যেকটি ক্ষেত্রে বিসর্গ সন্ধি, স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি একবার দেখে নেবে। কোন বই? বামনদেব চক্রবর্তী। আচ্ছা, তাহলে বিসর্গ আমরা আরেকটা জায়গায় যাব, নিপাতনে। তার আগে বলো, বিসর্গ সন্ধি থেকে কি তোমাদের আর কোথাও কোনো প্রশ্ন আছে, কোনো জিজ্ঞাসা? ম্যাম 2 নম্বর নিয়মটা একটু দেখান। কত নম্বর নিয়ম বললে? 2 নম্বর। এই নোটস তো দেওয়া হয়ে গেছে, এই নোটসটা। ম্যাডাম এটাই কি ওই নিরজ্জ ফলো করছে? 2 নম্বর শুনতে পাচ্ছি না সুমিত দে, একটু ভালো করে বলো, জোরে বলো। যে 2 নম্বর যেটা দেখাচ্ছেন এখন, ওই 2 নম্বর নিয়মটা, তা ওটাই কি ওই নির্লজ্জ একটা সন্ধি বিচ্ছেদ করলেন না এক্ষুনি বিশাখ সন্ধি, নির্লজ্জ, ওটাই কি এটা ফলো করছে? খুব কাটছে, লিখে দাও তো বাবা। আহ, আমি একটু চেঁচিয়ে বলি, হ্যালো। হ্যাঁ বলো বলো। হ্যাঁ, বলছি যে যে 2 নম্বর যেটা আপনি দেখাচ্ছেন এক্ষুনি, যে 2 নম্বর নিয়মটা, সন্ধি নিয়মটা দেখাচ্ছেন, এক্ষুনি একটা উদাহরণ দিলেন না নির্লজ্জ, তো ওটাই কি এটা ফলো করছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ম্যাম, বলো। ম্যাম ওই যে লাস্টে একদম মানে দুটোতেই বিসর্গ থাকছে, মানে সন্ধি বিচ্ছেদ আর সন্ধি যেটা করা হচ্ছে। হ্যাঁ, ওটা 6 নম্বর নিয়মটা ফলো করছে এই জন্য। হ্যাঁ, 6 নম্বর নিয়মটা। ও বলো। ওইটা একটু মানে ওইটা একটু প্রবলেম আর কি, মানে বাকি সব তো, বাকিগুলো সবগুলো ঠিকই আছে। এই যেমন দুঃখ যুক্ত, না ওটা না, একদম লাস্টের যেটা হলো মানে দুটোতেই যেটা বিসর্গ থাকছে আর কি। হ্যাঁ, এখানেও দুটোতেই বিসর্গ রয়েছে, দেখো 6 নম্বর। হ্যাঁ, মনযুক্ত কষ্ট, মন কষ্ট, হ্যাঁ এইটা এইগুলো হ্যাঁ, এখানেও দেখো এইগুলো এই যে হ্যাঁ এখানে এই যে জায়গাটা দুটোতেই বিসর্গ, আহ, এখানে তোমাকে একটু এই জায়গাটা একটু মুখস্থ করে নিতে হবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ প্রাতযুক্ত কাল, হ্যাঁ প্রাতঃ কাল, ঠিক আছে? হ্যাঁ, মনোযুক্ত কষ্ট, মনঃ কষ্ট, ঠিক। এর দুটো উদাহরণ আমি নিচেও দিয়েছি, এই যে দেখো। হ্যাঁ ম্যাম, যেগুলো যেগুলো আপনি দিয়েছেন ওইগুলো লিখে নিয়ে মুখস্থ করে নিলেই তাহলে হবে না? হ্যাঁ হ্যাঁ, এই যে ওটা এই জাস্ট জায়গাটা। মুখস্থের উপরই। হ্যাঁ আচ্ছা। ম্যাম, বলো। হ্যাঁ ম্যাম, বলছি দুরূহ আর নিশ্চিদ্র, এটা একবার দেখবেন। নিযুক্ত ছিদ্র, এটা নিশ্চিদ্র কি ওই ছ হবে? এখানে চ আছে দেখছি, এটা কি স্পেলিং মিস্টেক নাকি দাঁড়াও এটা দাঁড়াও, ঠিকই দেখছি আছে? দেখছি দেখছি। নিযুক্ত, নিযুক্ত, কোথায় যেন দেখলাম নিযুক্ত ছিদ্র, নিশ্চিদ্র, নিশ্চিদ্র। ম্যাম এই স্লাইডটাতেই আছে, বুঝতে পেরেছি সেকেন্ডে। বুঝতে পেরেছি, দাঁড়াও। দাঁড়াও দেখে বলছি আমি, সম্ভবত ঠিক আছে।
এখানে কি দিয়েছি গো? নিশ্ছিদ্র দিয়েছি কি? আচ্ছা তালব্য আছে কিন্তু। তালবস্য চ আছে। এটা হচ্ছে তালব্য ছ হবে। হ্যাঁ। তালব্য ছ। আর আরেকটা ম্যাম দেখবেন দুরূহটা। দাঁড়াও এক সেকেন্ড। এটা কিন্তু তালব্য ছ হবে, হ্যাঁ। আর একটা দুরূহ, তাই তো? হ্যাঁ, এটা যেটা হচ্ছে দু যুক্ত উহ মানে রস্যু আছে, এটা যখন সন্ধিটা হচ্ছে এটা কি রস্যুই তো হবে নাকি? রয়ে দীর্ঘ। দাঁড়াও, আমার এটা থেকে দেখে বলছি, টাইম মিস্টেক হতে পারে। হ্যাঁ, এটা ঠিকই আছে, ঠিক আছে। এইখানে এই জায়গাটায় কিন্তু এটা কিন্তু বিসর্গ নয়, আশা করি বুঝতে পারছো তোমরা। এটা কিন্তু ক্লোন, হ্যাঁ। এই যে দু, তারপরে বিসর্গ যুক্ত উহ। হ্যাঁ, তারপরে ম্যাম রয়ে যেটা দীর্ঘ আছে ওটা রয়ে রস্যু হবে না? আর মানে নেই, রয়ে আর দীর্ঘই তো হবে বেশি এটা। নেই, ডালিয়া আমার জন্য রেখে দাও। দুরূহ বানানটা। দুরূহ দয় হস্য রয় হস্য হ, ঠিকই আছে দুরূহ বানানটা। আচ্ছা, ঠিক আছে। এটা শুধু বিসর্গ নয়, এটা কোলন, আর বাদ বাকি সব ঠিকই আছে। আর কারোর কোথাও কোনো কনফিউশন? ম্যাডাম তাহলে ওই কোলনটা কি দিতে হবে? কোলনটা কি দরকার কোলন, দেওয়াটা ম্যাডাম? কোলন তো ওটা বাবা, কোলন 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 অর্থাৎ তুমি বুঝতে পারছো না? একটা কোলন, ধরো তুমি একটা কোলনের জায়গায় এটা ইউজ করতে পারো, এটা ইউজ করতে পারো, ঠিক আছে, বা কোলন ইউজ করতে পারো, ঠিক আছে। তো সেইটা, এটার সঙ্গে শব্দের কোনো সম্পর্ক নেই। চলো এবার চলে এসেছি ম্যাডাম নিপাতনে। যেটা করে ভুল আছে ঠিক করে দিয়েন, হ্যাঁ ম্যাডাম। আরে তুমি যেটা করে ভুল আছে ঠিক করে দিয়েন ম্যাডাম প্লিজ। আচ্ছা ঠিক আছে, এটা সিম্পল জিনিস, একটা কোলন, সেটা যদি এখন আমাকে বোঝাতে হয় যে সেটার সঙ্গে শব্দের কোনো সম্পর্ক নেই, তাহলে তো আর কিছু বলার থাকে না ভাই, তাই না? একটা কোলন ছোটবেলা থেকে তো আমরা জানি তার সঙ্গে শব্দ বা বাক্যের কোনো সম্পর্ক থাকে না। কোলন যেমন সমান চিহ্ন ইত্যাদি, যেমন বিস্ময়সূচক চিহ্ন, হ্যাঁ, তোমার জিজ্ঞাসার চিহ্ন, দাড়ি, কমা, এইগুলোর সঙ্গে তবু শব্দের বা বাক্যের সম্পর্ক থাকে, বাক্যের। এগুলো তো ছেদ জ্যোতি। হ্যাঁ বলো। হ্যাঁ, এগুলো তো জ্যোতি চিহ্ন, এগুলোর বলছি সঙ্গে এগুলো তো সেই ছেদ জ্যোতি, এর সাথে কি চলো এবার চলে এসেছি নিপাতনে সিদ্ধ সন্ধি। আমি একবার বলেছিলাম নিপাতনের সম্বন্ধে, আমাকে একটু বলো, আমি যেটা বলেছিলাম সেটা যদি তোমরা আরেকবার ক্লারিফাই করো, বলো তো নিপাতনে বলতে আমরা কি বোঝাচ্ছি? সন্ধির মানে কোনো নিয়ম মেনে হবে না। সন্ধির নিয়ম মেনে হবে না, একদম সন্ধির কোনো নিয়ম মেনে হবে না। অর্থাৎ আমরা সন্ধির কোনো এই লাস্ট যে নিয়মগুলো আমরা দেখলাম, কি কি নিয়ম দেখেছি বলতো? স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি ব্যঞ্জন সন্ধি এবং বিসর্গ সন্ধি। এই তিনটের কোনো নিয়মেই কিছু সন্ধি আছে যেগুলো যায় না। অর্থাৎ আমি যদি একটু ফর্মালি বলার চেষ্টা করি, যে সন্ধি ব্যাকরণের সাধারণ বা প্রচলিত নিয়ম মানে না, কিন্তু নিয়মের বাইরে এসেও শুদ্ধ বলে গণ্য হয়, তাকে নিপাতনে সিদ্ধ সন্ধি বলে।
এই ধরনের সন্ধি মূলত স্বরসন্ধি ও ব্যঞ্জন সন্ধির নিয়ম মেনে চলে না, তবে প্রকৃতির বা ব্যবহারের নিয়মে তা কখনো কখনো আমরা সঠিক হিসাবে ধরে নিই। যেমন ধরে এখানে রয়েছে দেখো কুলটা, কুল যুক্ত অটা, প্রৌঢ়, প্রযুক্ত উড়ো। তুমি লাস্ট যে তিনটে নিয়ম আমি দেখালাম তার বাইরে আর কোনো নিয়ম নেই, ওর মধ্যে যে বিভিন্ন অংশ 1 2 3 করে তুমি কোনো নিয়মেই কিন্তু এগুলোকে ফেলতে পারবে না। যেমন পরস্পর, সেটাকে যদি তুমি সন্ধি বিচ্ছেদ করো কি হবে বলো তো, দেখি কেমন পারো। যুক্ত পর, যুক্ত পর, বাকিরা বলো। পর যোগ পর, বাকিরা পর যুক্ত পর, আমি যদি বলি পরিযুক্ত পদ, পরস্পরে হবে না, কেন হবে না? পর যোগ পর, পরস্পরটা কিন্তু খুব পরিচিত সন্ধি। পরস্পরে আপনার পর দন্তস্ব পর আছে, তাহলে দন্তস্বটা যেটা আসার পর বিসর্গ যুক্ত পর, তাহলে বিসর্গের জন্য দন্তস্বটা ওখানে যুক্ত হচ্ছে। একদমই তাই, অর্থাৎ পর যুক্ত পর, ঠিক আছে। কিন্তু এই পরস্পরটা কিন্তু আবার কোনো কোনো ব্যাকরণবিদ নিপাতনে সিদ্ধ সন্ধির মধ্যেও কিন্তু এনেছে এবং তারা বলছে এটাকে নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি। হট করে পরীক্ষার হলে থাকলে কিন্তু আমাদের চক্ষু চরক গাছ হয়ে যাবে, আর সেখানে যদি ধরো পরযুক্ত যদি বলে যে নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধির ক্ষেত্রে পরস্পরটাকে সন্ধি বিচ্ছেদ, যদিও হয়তো দেবে না, তবুও জাস্ট খুব এক্সেপশনাল একটা সন্ধি আমি জাস্ট বলে দিচ্ছি। সেখানে হয়তো পরিযুক্ত পদ দিল সমান সমান পরস্পর, তোমাদের হট করে মনে হবে এই পরস্পরটা এতদিন পড়ে এসছি পরযুক্ত পর, পর যোগ পর, ছোটবেলা থেকে পড়েছো তোমরা, এটা মোটামুটি ভীষণ কমন একটা সন্ধি, কিন্তু কখনোই তোমরা পরিযুক্ত পদ এটা পড়োনি। জাস্ট একটু মাথায় রেখো, হ্যাঁ দেবে না হয়তো কিন্তু তবুও মাথায় রেখো। যেমন ধরো গোষ্পদ, এটাকে যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি তাহলে কি হবে বলো, এটাও খুব পরিচিত। গো যুক্ত পর, গো যুক্ত পদ, গুড। বনযুক্ত পদ, বনস্পতি, বন যুক্ত পতি, বন নয় বাবা, বন নয়, বন যুক্ত পতি, বন যখন করবো হ্যাঁ, সঙ্গে সঙ্গে, হ্যাঁ একদমই তাই, না বন, বন। আচ্ছা আশ্চর্য বলো তো, যুক্ত চর্য, আ যুক্ত চর্য, যুক্ত চর, চলো অতিযুক্ত চর্য, আয়ের পরে বিসর্গ যুক্ত চর্য, চলো। না বিসর্গ হবে না, বিসর্গ হবে না, যুক্ত চর, বিসর্গ হবে না। হবে না, এটা নিপাতনে যাচ্ছে, ঠিক আছে। তাহলে আহ আহ এই যে নিপাতনে সিদ্ধ সন্ধিগুলো, তাহলে কি দেখলাম যে যার কোনো পাতন বা যুক্তি, তুমি কোনো যুক্তি দিয়ে সন্ধি এক জায়গায় করতে পারবে না, যার কোনো যুক্তি নেই। অর্থাৎ বাংলা ব্যাকরণের কোনো বিষয়বস্তু যখন কোনো যুক্তি দ্বারা খণ্ডন করা যায় না, তোমরা যদি বলো কেন হলো বুঝিয়ে দিন, আমার কাছে কোনো উত্তর নেই, ওই জাস্ট একটু ওপর ওপর বোঝানো ছাড়া কোনো নিয়ম এনে কোনো সিল মানে হয় না, মানে কোনো একটা স্ট্যাম্প মারার মতন কোনো রেফারেন্স টেনে আমি তোমাদেরকে কোনো সন্ধি বোঝাতে পারবো না নিপাতনে, আমি কেন পৃথিবীর কেউ পারবে না। এটা কিছুটা ইংরেজি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের মতো, বাংলা ব্যাকরণ তথা ভাষায় এখানেও কিন্তু এমন নিপাতনে সিদ্ধ বহুল সন্ধি আছে। যেমন ধরো
তোমাদেরকে আমি পড়াবো নত্যবিধান সত্যবিধান, ঠিক আছে, সমাস। তো সন্ধির যে প্রচলিত নিয়ম, যখন সেটা না মেনে যে সন্ধি হচ্ছে তাকে আমরা বলছি নিপাতন, সিদ্ধ সন্ধি। তো নিপাতনে সিদ্ধ যে সন্ধি, কয়েকটা সন্ধি ওখানে আমি দিয়েছি, যেমন কুলটা, ভীষণভাবে পরীক্ষায় আসা একটা সন্ধি, কুলটা, কুলযুক্ত অটা। আমরা কি পড়েছিলাম স্বরসন্ধির ক্ষেত্রে? অ যুক্ত অ সমান কি হয়? আ হয়, তাই তো? ইয়েস অর নো? হ্যাঁ হ্যাঁ দেখো তো ma'am। নিয়মটা আ এখানে, হয়, অযুক্ত অ সমান আ। দেখো তো এখানে নিয়মটা আসছে কি? না ম্যাম। আসছে না। হ্যাঁ। আচ্ছা, প্রযুক্ত উড়ো, প্রৌঢ়। অন্ন যুক্ত অন্ন, অন্যান্য। গো যুক্ত অক্ষ, গবাক্ষ। মার্ত যুক্ত অণ্ড, মার্তণ্ড। সার যুক্ত অঙ্গ, সারঙ্গ। শুদ্ধ যুক্ত ওদন, শুদ্ধোদন। গো যুক্ত ইন্দ্র, গবেন্দ্র। স্বযুক্ত ইর, শৈর। অক্ষ যুক্ত উহিনী, অক্ষৌহিনী। বিম্ব যুক্ত ওষ্ঠ, বিম্বষ্ঠ। এর কোনো নিয়ম নেই, তবুও আমি একটু দিয়েছি যে কিভাবে মনে রাখা যেতে পারে। যেমন পৌর, ম্যাডাম গোবেন্দ্র গোযুক্ত ইন্দ্র বই কাটটা আইলো কেমন করে একটু এটা মনে রাখতে হবে। এখন তুমি যদি বলো যে কেমন করে আসলো, আমি প্রথমেই বললাম যে সেটা বলা আমার পক্ষে একেবারেই মানে অসম্ভব, তবুও আমি বলে দিচ্ছি যে কিভাবে আমরা এটাকে মনে রাখতে পারি। এটা তো খুব কমন, ছোটবেলা থেকে পড়েছো গবেন্দ্র। আহ, তাই তো, ছোটবেলা থেকে পড়েছি তো নাকি আমরা? এটা খুব কমন, কিন্তু হ্যাঁ ম্যাডাম। হ্যাঁ হ্যাঁ পড়েছি। খুব কমন একটা জায়গা। তবুও যেহেতু তোমার কনফিউশন হচ্ছে, দেখো এই যে গবেন্দ্র, গো যুক্ত ইন্দ্র, বললাম এটা নিপাতনের সিদ্ধ, অর্থাৎ এর কোনো একটা তুমি ঠিকঠাক নিয়ম পাবে না। স্বাভাবিক নিয়মে আমরা কি দেখেছি বলতো, যে ওকার এবং রস্যিকার অর্থাৎ হস্যইকার মিলে কি হয়? একার হয়। আমরা কিন্তু স্বরসন্ধিতে পড়ে এসেছি। কিন্তু সরি, ওকার এবং রস্যিকার মিলে, ওকার এবং রস্যিকার মিলে স্বরসন্ধিতে যেন কি একটা পড়েছিলাম, এক সেকেন্ড দাঁড়াও, আমাকে হচ্ছে না, এটা তো নিপাতনের নিয়ম, একটা সেকেন্ড আমাকে দাও। দীর্ঘইকার হবে না। ওরকমই কিছু একটা হবে, দাঁড়াও, এখানেই তো রয়েছে। এই যে ওকার এবং রস্যিকার, ঠিক আছে, মিলে কি হচ্ছে? ইকার হচ্ছে, তাই তো? কিন্তু এখানে আমরা কি পাচ্ছি দেখো, কইসে গেল গবেন্দ্র, কোথায় গেল? এই যে এখানে আমরা কি পাচ্ছি? একার পাচ্ছি। তো এটা কিন্তু তুমি কোনো নিয়মে পাবে না, অর্থাৎ ওকার যুক্ত রস্যিকার মিলে কি হচ্ছে? ইকার হচ্ছে, কিন্তু এখানে একার হচ্ছে, অর্থাৎ এখানে নিয়মটা সম্পূর্ণ লঙ্ঘন করছে। কিন্তু যেহেতু এটি ব্যাকরণের কোনো সাধারণ নিয়ম মানছে না, কোনো নিয়মের মধ্যে পড়ছে না, তাই এটি মনে রাখার জন্য একটা ছোট্ট টেকনিক যেটা আমি বলবো, সেটা হচ্ছে যে একটু লিখে নাও, খাতা পেন বার করো, বার করেছো? হ্যাঁ ম্যাডাম। লেখো, শৈর রাজা গবেন্দ্র, দন্তু শয়বয় ঐকার ল। বলছিলাম একটুখানি পরে, আরো একটা ট্রিক্স লেখা আছে।
স্বৈর রাজা গবেন্দ্র তার দুই মন্ত্রী গবেশ্বর ও শুদ্ধোদন। গোবিন্দ্র পরে কি? তার দুই মন্ত্রী গবেশ্বর ও শুদ্ধোদনকে নিয়ে, শুদ্ধ তালব্যস্বয় হস্যু দয় ধয় ওকার দ দন্তান্ন, শুদ্ধোদনকে নিয়ে সকালবেলার মার্তণ্ড দেখবেন বলে, মার্তণ্ড মানে সূর্য, হ্যাঁ, গবাক্ষ পথে তাকালেন। গবাক্ষ মানে জানালা। তাহলে আমি একটা সেন্টেন্স কমপ্লিট করলাম। স্বৈর রাজা গবেন্দ্র তার দুই মন্ত্রী গবেশ্বর ও শুদ্ধোদনকে নিয়ে সকালবেলার মার্তণ্ড দেখবেন বলে গবাক্ষ পথে তাকালেন। একদিকে দেখলেন সকালবেলা কি দেখবেন ম্যাডাম? বাবা, সকালবেলার সকালবেলা মার্তণ্ড, কি ম্যাডাম? মার্তণ্ড ময়াকার তয়রে দন্তার নয় ডয়, মার্তণ্ড, মার্তণ্ড দেখবেন বলে গবাক্ষ পথে তাকালেন। একদিকে দেখলেন সারঙ্গ হাতে এক প্রৌঢ়কুলটা, একদিকে দেখলেন সারঙ্গ হাতে তালব্যস্বয় আকার র উময় গয়, সারঙ্গ, হাতে এক প্রৌঢ়কুলটা নারী, কমা, যার সীমন্ত এলোমেলো। অপর দিকে দেখলেন, এলোমেলোর পর দাড়ি দিবে, হ্যাঁ, অপর দিকে দেখলেন, তাহলে আগেরটা আমরা কি লিখলাম, যে একদিকে দেখলেন সারঙ্গ হাতে এক প্রৌঢ়কুলটা নারী, যার সীমন্ত এলোমেলো দাড়ি। অপর দিকে দেখলেন এক অক্ষৌহিনী সেনা দাঁড়িয়ে আছে। অ কয় মধ্যাহ্নস্য অর্থাৎ ক্ষয় ঔকার, হয় রশ্মি মধ্যাহ্নয় দীর্ঘি, অক্ষৌহিনী সেনা দাঁড়িয়ে আছে। তাহলে এই যে গল্পটা, এটা যদি আমরা একটু মাথায় রাখি, তাহলে এর মধ্যে প্রায় পরীক্ষাতে আসা সবকটি নিপাতনে সিদ্ধ সন্ধি কিন্তু পড়ে যাচ্ছে। যেমন গবেন্দ্র, আন্ডারলাইন করো, স্বৈর, গবেশ্বর, গোযুক্ত ঈশ্বর, শুদ্ধোদন, শুদ্ধযুক্ত ওদন, মার্তণ্ড, মার্তযুক্ত অণ্ড, গবাক্ষ, গোযুক্ত অক্ষ, সারঙ্গ, সারযুক্ত অঙ্গ, পৌর, প্রযুক্ত উর, কুলটা, কুলযুক্ত অটা, সীমন্ত, সীমযুক্ত অন্ত, অক্ষৌহিনী, অক্ষযুক্ত অহিনী, হস্য অক্ষ সরি দীর্ঘ হস্যি দন্ত নয় দীর্ঘ, অক্ষৌহিনী। লাস্টের এটা উদাহরণে দেখো রয়েছে। ম্যাম প্রথম থেকে একবার প্রথম লাইনটা বলে দিন তো। চলো, স্বৈর রাজা গবেন্দ্র তার, আমি পুরোটা বলে দিচ্ছি একবার। স্বৈর রাজা গবেন্দ্র তার দুই মন্ত্রী গবেশ্বর ও শুদ্ধোদনকে নিয়ে সকালবেলার মার্তণ্ড, মার্তণ্ড মানে আমি একটু বলে রাখি সূর্য, হ্যাঁ, দেখবেন বলে গবাক্ষ পথে তাকালেন। গবাক্ষ মানে জানালা, তাকালেনের পর দাড়ি। এবার যখন তাকালেন তখন সে সূর্য তো দেখা কথার কথা, কি দেখলেন না, একদিকে দেখলেন সারঙ্গ হাতে এক প্রৌঢ়কুলটা নারী, যার সীমন্ত এলোমেলো দাড়ি। অপর দিকে আবার কি দেখলেন, অক্ষৌহিনী সেনা দাঁড়িয়ে আছে। ছোট্ট স্টোরি, ঠিক আছে, মনে রাখার জন্য। এখানে আমি আরো একটা দিয়েছি, দেখো, যেটা তোমাদের সুবিধা সেটা তোমরা মনে রাখবে। পৌরকুলটা, অক্ষরহীনী মানে, অক্ষরহীনী মানে কি সর্বনাশ, অক্ষৌহিনী মানে জানো না? এই অক্ষৌহিনী মানে কি? সেনাবাহিনী, সেনাবাহিনী। সেনাবাহিনী, এখানে সেনাবাহিনী। স্লাইডের সামনে খোলা রয়েছে, স্লাইডটা খোলা রয়েছে। চলো দেখো,
পৌর কুলটা অন্যান্যদের সঙ্গে নিয়ে গবাক্ষের পাশে মারতণ্ডের দিকে তাকিয়ে সারঙ্গ বাজাচ্ছে। সারঙ্গ একটা বাদ্যযন্ত্র, আমরা সকলেই জানি। অন্যদিকে শুদ্ধোদন গবেন্দ্রকে সঙ্গে নিয়ে স্বৈরচারীভাবে অক্ষৌহিণী সহযোগে বিম্বষ্ঠ রমণীকে দেখতে যাচ্ছে। ঠিক আছে, তোমাদের যেটা খুশি তোমরা ইউজ করতে পারো, যেটা আগের বার দিয়েছি মানে মুখে বলে দিলাম, যেটা এখানে লেখা রয়েছে যেটা খুশি ইউজ করো। আমি যেটা বললাম, যেটা মুখে বললাম সেটা অনেক বেশি ইজি হবে। আচ্ছা, নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি কিছু এখানে দিয়েছি দেখো, যেমন বন যুক্ত পতি বনস্পতি, হ্যাঁ, বৃহৎ যুক্ত পতি বৃহস্পতি, এক যুক্ত দশ একাদশ, ষট যুক্ত দশ ষোড়শ, তৎযুক্ত কর তস্কর, পর যুক্ত পর পরস্পর, গো যুক্ত পথ গোষ্পদ, মনস যুক্ত ঈশা। ষোড়শে টয় হসন্ত হবে, তারপরে 10 হ্যাঁ ষোড়শে। হ্যাঁ হ্যাঁ, তারপরে হচ্ছে তোমার হরিযুক্ত চন্দ্র হরিশ্চন্দ্র, আযুক্ত চর্য আশ্চর্য, পতত যুক্ত অঞ্জলি পতঞ্জলি, দ্বীপযুক্ত লোক দুলোক। এখানে আবার বিসর্গ টিসর্গ বসিয়ে দিও না কিন্তু, পরীক্ষা মানে কম্পিটিটিভ এক্সামে যত জায়গায় আমি এটা দেখেছি সব এই 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 দুয়ের পর একখানে বিসর্গ জুড়ে দেয়। ঠিক আছে, তো হট করে মনে হবে আচ্ছা দ্বীপযুক্ত লোক দুঃলোক হতে পারে, এটা বিসর্গ সন্ধির মধ্যে পড়তে পারে। বিসর্গ সন্ধি নয় কিন্তু। হ্যাঁ, প্রায়যুক্ত চিত্ত প্রায়শ্চিত্ত। এখানেও মনে রাখার জন্য একটা ছোট্ট গল্প দিয়েছি দেখো। বনস্পতির বয়স ষোড়শ, বৃহস্পতির বয়স একাদশ, তারা পরস্পর তস্কর। তস্কর মানে কি? চোর। একদিন তাদের গোষ্পদ চুরি করতে দেখে ফেলে এক নায়িকা, তার নাম মনীষা। ম্যাডাম একটু দুলোকটা একটু ব্যাখ্যা করবেন, কিভাবে এটা দ্বীপযুক্ত লোক সমান দুলোক হচ্ছে, একটু বলবেন মানে? কোথায় পড়ালাম গো দুলোক? মার্ক করা আছে ম্যাম, ইয়েলো কালারে, এই যে এখানে। ও, এটা পরে ব্যাখ্যা করছি। প্রথমত নিপাতনে সিদ্ধ সন্ধির কোনো ব্যাখ্যা হয় না। ঠিক আছে, তুমি আমি আমার কাছে কেন, আমি তবু ব্যাখ্যা করে দিচ্ছি, তুমি আমি ব্যাখ্যা করবো আমার মতন, তুমি আমার কাছে কেন, পৃথিবীর কোথাও গিয়ে তুমি এর ব্যাখ্যা খুঁজে পাবে না। হ্যাঁ, তো আমি একটু পড়িয়ে নিই, আমি শেষে ব্যাখ্যা করে দেবো। আচ্ছা, কোথায় পড়াচ্ছিলাম গো? আর সমস্যা হচ্ছে এই যে তোমরা যদি মাঝখানে থামিয়ে দাও আমি কি পড়াচ্ছিলাম সেটাই ভুলে যাই। মনে রাখার সহজ দেখি ফেলে নায়িকা মনীষা এতদূর পর্যন্ত হয়েছিল। বেশ বেশ বেশ, তাহলে বেশ বেশ, তাহলে গোষ্পদ চুরি করতে দেখে ফেলে নায়িকা মনীষা। তখন হিন্দু হয়ে গোষ্পদ চুরির ব্যাপারটায় আশ্চর্য হয়ে মনীষা চলে গেল কোথায় না, নায়ক হরিশ্চন্দ্রের কাছে। হরিশ্চন্দ্রও বুঝতে পারলো না, তারা উভয়েই চলে গেল পরিচালক পতঞ্জলির কাছে। পতঞ্জলি বলল, যারা গোষ্পদ চুরি করে তাদের প্রায়শ্চিত্ত করতে হয় এবং তারা দুর্লোকে প্রবেশ করতে পারে না। তাহলে এটা হচ্ছে আমাদের মোটামুটি ব্যঞ্জন সন্ধি। এই গল্পটা মনে রাখবে, একটু 2-4 বার পড়লেই মনে থাকবে, দেখবে আর তার বেশি কষ্ট করতে হবে না। এবার চলে এসেছি নিপাতনে সিদ্ধ বিসর্গ সন্ধি। দেখো কি কি রয়েছে। প্রাতঃ যুক্ত কাল প্রাতকাল, শির যুক্ত দ্বারা শির যুক্ত পীড়া শিরঃ পীড়া, অহ যুক্ত অহরহ, ভাহ যুক্ত কর ভাস্কর, মনঃ যুক্ত কষ্ট মনঃ কষ্ট, বাচ যুক্ত পতি বাচস্পতি, অহ যুক্ত নিশা অহর্নিশ। তোমার এটা হচ্ছে কোথাও কোনো কোনো বইতে নিশা থাকে, কোনো কোনো বইতে নিশ থাকে। হ্যাঁ, বিভিন্ন বইতে একটা ডিপেন্ড করছে। আচ্ছা, আহ যুক্ত পদ
আস্পদ। তো এইটা আমি আর আলাদা করে আর গল্প টল্প বানাইনি, খুব কম দেওয়া রয়েছে নিপাত নিষিদ্ধ বিসর্গ সন্ধি, সেই জন্য ছোট্ট। আচ্ছা, নয়ন সন্ধি বিচ্ছেদ করো তো, পারবে? এটা এটা কোন সন্ধির মধ্যে হচ্ছে? নিপাতনে সিদ্ধ সন্ধি। গুড, খুব গুরুত্বপূর্ণ কিন্তু একটা সন্ধি, বোধহয় আমার এখানে দেওয়া হয়নি, সেজন্য বলে দিলাম। হ্যাঁ, আচ্ছা, দেখো এই যে দুলোক, এটা তোমার কোনো জেনারেল নিয়ম তুমি পাবে না খুঁজে, সারা বাংলা যত যা যেখানে আছে মানে এই করে, সেই জন্য এটাকে আমরা নিপাতনে সিদ্ধর মধ্যে ফেলছি, মানে আমরা না, বড় বড় যারা ব্যাকরণবিদ তারা ফেলেছে। মোটামুটি সাধারণ নিয়ম অনুযায়ী আমরা দেখছি ব এবং ল মিলে দয়জবলা রস্য দুঃ তৈরি হচ্ছে। তো এখানে এই যে দুঃ, এটা আসলে কি অর্থে প্রকাশ করা হচ্ছে বলতো? আকাশ অর্থে, বা স্বর্গ অর্থে, বা দোতক অর্থে। কিন্তু হিসাব মতন ব এবং ল মিলে কিন্তু কখনোই দু হওয়ার কথা নয়, মানে হয় না কখনো। অর্থাৎ ব্যাকরণের কোনো প্রচলিত নিয়ম কিন্তু এখানে এই সন্ধিতে মানছে না। এখানে দ্বীপ শব্দের অর্থ হচ্ছে আকাশ বা স্বর্গ, লোক শব্দের অর্থ হচ্ছে জগৎ। তো এটাই ব্যাস, এর বাইরে আমার পক্ষে আর বলা সম্ভব নয়, ঠিক আছে? এইটুকুনি মনে রাখা যথেষ্ট আমার মনে হয়। এর কোনো নিয়ম নেই, ধরা বাঁধা নিয়ম তুমি কোনো সূত্র এখানে বসাতে পারবে না, পাবে না। এগুলো মুখস্থ রাখতে